ওকে, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে বিম ডিফ্লেকশন দেখেছিলাম, ডাবল ইন্টিগ্রেশন মেথড ইউজ করে কিভাবে হচ্ছে বিমের বিভিন্ন পয়েন্টে ডিফ্লেকশন প্লাস হচ্ছে স্লোপ বের করা যায় সেটা দেখেছিলাম এক্সাম্পলস। এন্ড আজকে আমরা কলাম স্টার্ট করব। কলামের ডেফিনেশন যদি আমি বলি, সেটা হচ্ছে যে একটা লং মেম্বার, যেটা হচ্ছে তোমার এর লেটারাল লিস্ট যে ডাইমেনশন থাকে, যদি মনে করো 10 মিলিমিটার বাই 10 মিলিমিটার ক্রস সেকশনের বার থাকে, যে বারের আনসাপোর্টেড লেংথ, ঠিক আছে, আমি যদি এভাবে দেখাই যে একটা বার আছে, এটা হচ্ছে 10 মিলিমিটার বাই 10 মিলিমিটার ক্রস সেকশন, 10 বাই 10 মিলিমিটার স্কোয়ার বলতে পারি। তো এই ক্রস সেকশনের একটা বার কে যদি হচ্ছে কম্প্রেসিভ লোডে থাকে, ঠিক আছে, কোনো লোড অ্যাপ্লাই করা হয়, তাহলে সেক্ষেত্রে এর লেটারাল ডাইমেনশন হচ্ছে লিস্ট, যদি 10 মিলিমিটার হচ্ছে লিস্ট লেটারাল ডাইমেনশন, এর দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স কলামের যে টোটাল লেংথ, এই লেংথটা যদি মিনিমাম 10 টাইমস হয়, 10 ইন্টু 10, দ্যাট মিনস 100 মিলিমিটার হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা কলাম হিসেবে ট্রিট করতে পারি। ঠিক আছে। আর মোর স্পেসিফিক ভাবে যদি বলতে চাই যে কম্প্রেশন মেম্বার, দ্যাট মিন্স দ্য লোড হ্যাজ টু বি কম্প্রেসিভ along the axial direction, and compression member considered to be column when its unsupported length, অর্থাৎ এই কম্প্রেসিভ লোড যেখানে অ্যাপ্লাই করা হচ্ছে সেখান থেকে পুরো লেংথ কলামের যে লেংথ, সেটা যদি 10 টাইমস ইটস লিস্ট লেটারাল ডাইমেনশন হয়, তাহলে সেটাকে আমরা কলাম হিসেবে ট্রিট করতে পারি। ও কলামের ক্ষেত্রে দুটো গ্রুপে ভাগ করা যায়, সরি 2 হবে না, 3 হবে, 3টা গ্রুপে ভাগ করা যায়। একটা হচ্ছে লং কলাম, যেগুলো হচ্ছে ফেইলড বাই বাকলিং, দ্যাট মিনস এই লং কলামগুলোর ক্ষেত্রে যখন লোড অ্যাপ্লাই করা হয়, আমি যদি এখানে একটা লং কলাম দেখাই, এর ক্ষেত্রে যখন কম্প্রেসিভ লোড অ্যাপ্লাই করা হয়, এটা বেসিক্যালি যখন ফেইল করে, মানে হচ্ছে এটা বাকলিং এর মাধ্যমে ফেইল করে, অর্থাৎ কোনো দিকে বাঁকা হয়ে গিয়ে ফেইল করে। আর ইন্টারমিডিয়েট কলামের ক্ষেত্রে হচ্ছে ফেলিয়ারটা বাকলিংও হতে পারে, আবার হচ্ছে কলামের মধ্যে ক্রাশিং হতে পারে, অর্থাৎ কলাম ফেটে যেতে পারে, ফেটে গিয়ে ফেলিয়ার হতে পারে। আর শর্ট কম্প্রেশন ব্লক যেটা, এটা খুবই শর্ট টাইপের, স্টিল কলাম বাট শর্ট, যখন লোড অ্যাপ্লাই করা হয় এটা হচ্ছে ক্র্যাক ডেভেলপ করে, দ্যাট মিনস হচ্ছে ক্রাশ হয়ে যায় আর কি। এই 3টা টাইপের কলাম আছে। আর কলামের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে ক্রিটিক্যাল লোড, অর্থাৎ একটা কলাম কতটুকু মিনিমাম কতটুকু লোড দিলে এই কলামটা হচ্ছে ফেল হবে না, দ্যাট মিনস হচ্ছে এটা স্টিল স্ট্রেট অবস্থায় থাকবে, কোনো ধরনের বাকলিং এর মধ্যে আসবে না, ঠিক আছে। তো সেই লোডটাকে বলা হয় ক্রিটিক্যাল লোড। তো আমরা হচ্ছে ক্রিটিক্যাল লোডের যে ডেরিভেশন, সেটা আমরা দেখবো যে কিভাবে ক্রিটিক্যাল লোডের ফর্মুলাটা ড্রাইভ করা যায় ফর ইন দ্য কেস অফ কলাম, এবং সেক্ষেত্রে আমরা যে মেথডটা ইউজ করব সেটা হচ্ছে অয়েলার ফর্মুলা। ওয়েলার্স ফর্মুলা। তো ওয়েলার ফর্মুলার ক্ষেত্রে যে অ্যাজাম্পশন গুলো আছে, সেটা হচ্ছে যে একটা কলাম, ফর এক্সাম্পল আমরা ধরে নিই যে কলামটা হচ্ছে হিং সাপোর্টেড, দুই পাশে হচ্ছে সাপোর্ট দেওয়া আছে, পিন দিয়ে সাপোর্ট দেওয়া আছে, এবং বি দুটো পয়েন্টে, এন্ড ইট উইল অ্যাক্ট অ্যাজ এ বিম, ঠিক আছে। দুই পাশে লোড অ্যাপ্লাই করা হচ্ছে, যে কম্প্রেসিভ লোড, যেহেতু আমরা জানি যে কলামের মেইন যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে কলামের মধ্যে কম্প্রেসিভ লোড থাকতে হবে, কম্প্রেশন মেম্বার হতে হবে। তো পি লোড যদি অ্যাপ্লাই করা হয় এই অ্যালং দিস ডিরেকশন, এবং এই লোড অ্যাপ্লাই এর কারণে কলমটা বেন্ড হয়ে গিয়ে যে ডিফ্লেকশন তৈরি করে, সেটা হচ্ছে ডেল্টা, ম্যাক্সিমাম ডিফ্লেকশন ডেল্টা এট দ্য সেন্টার অফ দ্য কলম। আর আমরা আবার আরো সিম করে নিতে পারি যে অ্যাট এ ডিস্টেন্স এক্স ফ্রম এ পয়েন্ট থেকে এই এক্স ডিস্টেন্সে ডিফ্লেকশন হচ্ছে ওয়াই, ঠিক আছে। এটা আমরা ধরে নিচ্ছি যে এ পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্সে ডিফ্লেকশন হচ্ছে ওয়াই। এটা সিমিলার টু দ্য বিম, ঠিক আছে। আমরা যে বিম ডিফ্লেকশন যখন দেখেছিলাম, তখনও কিন্তু একইভাবে আমরা ফর্মুলাটা ড্রাইভ করেছিলাম, ঠিক আছে। আর এক্ষেত্রে যে বাউন্ডারি কন্ডিশন গুলো আসবে, সেটা হচ্ছে যে এ পয়েন্টে যখন এক্স ইকুয়ালস টু 0, দ্যাট মিনস এ পয়েন্ট থেকে এক্স এর কোঅর্ডিনেট আমরা হিসাব করতেছি, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়ালস টু 0, ওয়াই ইকুয়ালস টু 0, দ্যাট মিনস এ পয়েন্ট যেহেতু হিং সাপোর্টেড, সো এখানে এ পয়েন্টে কোনো ধরনের ডিফ্লেকশন থাকবে না, ওয়াই ইকুয়ালস টু 0। আর যখন এক্স ইকুয়ালস টু এল, দ্যাট মিনস কলামের টোটাল লেংথ এল, যখন এক্স ইকুয়ালস টু এল হবে, তখন হচ্ছে এই কলামের এই পয়েন্ট যেহেতু ফিক্সড অবস্থায় আছে, সো এক্ষেত্রেও কোনো ডিফ্লেকশন হবে না, ওয়াই ইকুয়ালস টু 0। এই দুটো হচ্ছে বাউন্ডারি কন্ডিশন হিসেবে কাজ করবে। তো এখন আমরা বিমের যে ফর্মুলা ডেভেলপ করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে বিমের যে মোমেন্ট বের করার যে ইকুয়েশন, সেটা থেকে আমরা জানি যে ই আই ডি স্কোয়ার ওয়াই বাই
dx স্কোয়ার ইকুয়ালস টু m। এটা এই ইকুয়েশনটা আমরা বিম থেকে পেয়েছি। তো এই ক্ষেত্রে মোমেন্ট m ইকুয়ালস টু কত হবে? তাহলে m ইকুয়ালস টু আমরা এখানে লিখতে পারি যে আমরা যদি কিউ পয়েন্টের কথা কনসিডার করি, কিউ পয়েন্টে যদি আমরা যে কোনো একটা সেকশন নেই কিউ পয়েন্টে, তাহলে সেক্ষেত্রে এই মোমেন্ট আমাদের এখানে আসবে, এটা মোমেন্ট, এবং হচ্ছে এই পি এর সমপরিমাণ পি ড্যাশ লোড ভার্টিক্যালি আপওয়ার্ড ডিরেকশনে কাজ করবে। ঠিক আছে? তাহলে এই পয়েন্টের রেসপেক্টে যে মোমেন্ট এম, এই এম এর ভ্যালুটা কত হবে? এম এর ভ্যালুটা হচ্ছে যে পি থেকে এই যে পি ফোর্স অ্যাপ্লাই করা আছে এখান থেকে ওই কিউ পয়েন্টের যে ডিসটেন্স মাল্টিপ্লাইড বাই এই পি ফোর্স। ঠিক আছে? এই ডিসটেন্সটা যেহেতু হচ্ছে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন বরাবর রোটেশন হবে পি এর কারণে। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি পি মাল্টিপ্লাইড বাই ওয়াই। ঠিক আছে? এই পর্যন্ত কি বুঝতে পারছো? ওকে। আর এক্ষেত্রে ওয়াই যে ডিস্টেন্সটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, আমরা হচ্ছে ক্লকওয়াইজ পজিটিভ ধরলে আমরা এখানে যে ভ্যালু এটা পাবো সেটা হচ্ছে মাইনাস ওয়াই হিসেবে থাকবে। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা হচ্ছে লিখতে পারি যে মাইনাস পি ওয়াই, যেহেতু ডিফ্লেকশন ওয়াই আমরা বিমের ক্ষেত্রেও দেখেছিলাম যে নেগেটিভ ডিরেকশন বরাবর থাকে। তো সেক্ষেত্রে আমরা সেটাকে নেগেটিভ ডিরেকশন বরাবর কনসিডার করলে এখানে মাইনাস পি ওয়াই হিসেবে থাকবে। তো এখন এক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটাকে আমাদেরকে সলভ করতে হবে। ইআই ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস পি ওয়াই। তো এই ইকুয়েশনটা সলভ করার দুটো টেকনিক আছে। একটা হচ্ছে তোমার সিম্পল ভাইব্রেটিং বডির যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেই ইকুয়েশনের সাথে অ্যানালজি করে আমরা করতে পারি। আর একটা হচ্ছে আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশনের মাধ্যমেও করতে পারি। ঠিক আছে? তো এখন হচ্ছে আমি যেটা দেখাতে যাচ্ছি সিম্পলেস্ট ফর্ম যেটা, সেটা হচ্ছে যে মনে হয় ইন্টিগ্রেশনের মাধ্যমে সলভ করা যে ফর্মুলাটা আছে আমরা সেটা ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে উভয় পাশে 2dy দিয়ে গুণ করে যদি দেই যে ই আই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইন্টু 2dy ইকুয়ালস টু মাইনাস পি ওয়াই 2dy। 2dy দিয়ে আমরা জাস্ট গুণ করে দিলাম। এখন আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি, ঠিক আছে? ইন্টিগ্রেশন করলে 2dy দেওয়ার একটা উদ্দেশ্য আছে, সেটা পরবর্তীতে বুঝতে পারবা। ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের ইন্টিগ্রেশন যদি করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ই আই dy বাই dx স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস পি ওয়াই স্কোয়ার প্লাস c1। ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। তো এক্ষেত্রে 2 দেওয়ার মেইন উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে 2 ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার 2dy কে ইন্টিগ্রেট করলে dy বাই dx হোল স্কোয়ার পাওয়া যায়। ঠিক আছে? এই কারণে 2dy দিয়ে উভয় পাশে গুণ করা হয়েছে। আর এক্ষেত্রে y কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে y স্কোয়ার বাই 2 আসবে, তাহলে 2 এবং নিচে 2 দুটা কেটে যাবে, মাইনাস পি ওয়াই স্কোয়ার প্লাস c1 হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। যখন আমাদের y ইকুয়ালস টু dy বাই dx ইকুয়ালস টু 0, when একটা বাউন্ডারি এনাদার বাউন্ডারি কন্ডিশন যদি আমরা এই যেখানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন সে জায়গায় কনসিডার করি, এই অংশটুকুতে এখানে যে স্লোপ, সে স্লোপটা হচ্ছে 0। অন্য জায়গায় স্লোপ একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে থাকে, সো একটা স্লোপের ভ্যালু থাকে। বাট যেখানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন হয় এই জায়গায় স্লোপ হয়ে যায় 0। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি dy ওভার dx ইকুয়ালস টু 0 when y equals to delta। that means maximum deflection যেখানে, সেখানে হচ্ছে dy by dx 0। তাহলে এটা যদি আমরা হচ্ছে ইকুয়েশনের মধ্যে বসাই দিই, 1 নম্বর ইকুয়েশনের মধ্যে বসাই দিই, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে c1 equals to p delta স্কোয়ার। ঠিক আছে? c1 equals to p delta স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা আবার লিখতে পারি যে আমরা যদি এখন c1 এর ভ্যালুটা হচ্ছে ইকুয়েশনের মধ্যে বসাই দিই, 1 নম্বর ইকুয়েশনের মধ্যে, এই 1 নম্বর ইকুয়েশনের মধ্যে যদি c1 এর ভ্যালুটা বসাই দিই, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে ই আই dy বাই dx হোল স্কোয়ার ইকুয়ালস টু p division of delta স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। জাস্ট মানে সলভ করলে এই ইকুয়েশনটা আমরা পাবো।
তো এই ইকুয়েশন থেকে আমরা যদি আবার হচ্ছে এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখি, ওকে, এই ইকুয়েশনটাকে যদি আমরা হচ্ছে রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে dy ওভার dx ইকুয়ালস টু root over p divided by ei root over delta square minus y square, এই ইকুয়েশনটা পাবো। তো এখান থেকে আবার আমরা যদি এটাকে রিঅ্যারেঞ্জ করি, এটাকে dy এবং x গুলোকে আলাদা করে ফেলি, dy divided by delta square minus y square equals to root over p over ei dx। ওকে, এখন যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি, উভয় পাশে ইন্টিগ্রেশন করি, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সাইন ইনভার্স y over delta equals to x root over p divided by ei plus c2 another integration constant, যেহেতু আমরা ইন্টিগ্রেশন করেছি। এখন another boundary condition আমরা অ্যাপ্লাই করতে পারি এখানে, সেটা হচ্ছে যে y equals to 0 at x equals to 0। যখন আমরা এর আগে দেখেছি যে x এর ভ্যালু, x যখন 0 তখন y ডিফ্লেকশন y এর ভ্যালু হচ্ছে 0। তো আমরা যদি এটাকে এখানে ইউজ করি তাহলে সেক্ষেত্রে সাইন ইনভার্স 0 মান 0, x এর ভ্যালু 0, সো c2 এর ভ্যালু উইল বি 0, c2 কনস্ট্যান্ট c2 উইল বি 0। তাহলে সেক্ষেত্রে কনস্ট্যান্ট c2 0 হলে আমরা এই ইকুয়েশনটাকে আবার নতুন করে লিখতে পারি যে সাইন ইনভার্স y ওভার ডেল্টা ইকুয়ালস টু x root over p divided by ei, ঠিক আছে, p divided by ei। এখান থেকে আমরা আবার এটাকে রিঅ্যারেঞ্জ যদি করি তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা আসে y ইকুয়ালস টু ডেল্টা সাইন রুট ওভার p divided by ei। সরি, এখানে সাইন পরে এক্স হবে, একটা এক্স আসবে, এক্স। এটাকে আমরা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিই, 2 নম্বর ইকুয়েশন। সো এক্ষেত্রে এখান থেকে এই ওয়াই এর যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা হচ্ছে একটা সাইনের ইকুয়েশন। তো সাইন ইকুয়েশন থেকে আমাদের যেটা আমরা রিয়ালাইজ করতে পারি সেটা হচ্ছে কলমটা যখন বেন্ড হবে, কোনো লোড অ্যাপ্লিকেশনের ফলে কলম যখন বেন্ড হবে সেটা অ্যাকচুয়ালি সাইন ওয়েভ ক্রিয়েট করবে, ঠিক আছে। আর এক্ষেত্রে আমরা হচ্ছে আরেকটা বাউন্ডারি, এক্ষেত্রে আমরা আরেকটা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি টু ফাইন্ড আউট দ্য ক্রিটিক্যাল লোড, where when y equals to 0 at x equals to L, another boundary condition we have. This equation has to satisfy this boundary condition, x equals to L। তাহলে সেক্ষেত্রে আমরা 2 নম্বর থেকে লিখতে পারি যে y এর ভ্যালু হয়ে যাচ্ছে 0, আর তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে সাইন, সো ডেল্টা উইল বি ডেল্টা সাইন root over p over ei ইন্টু এল। এক্স এর ভ্যালু হচ্ছে এল, আমরা যদি বসাই দিই তাহলে সেক্ষেত্রে ওয়াই এর ভ্যালু 0 পাবো, এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি সেক্ষেত্রে 0। তাহলে এখান থেকে যদি এটা যদি 0 হয় তাহলে কি আমরা ডেল্টা ইকুয়ালস টু 0, ঠিক আছে, ডেল্টা ইকুয়ালস টু 0 অর সাইন রুট ওভার পি ei ইন্টু এল ইকুয়ালস টু 0, ঠিক আছে। এটা কিন্তু পুরোটাই হচ্ছে এর মধ্যে, এক্স পুরোটাই এর মধ্যে থাকবে সাইনের মধ্যে। সো আইদার ডেল্টা ইকুয়ালস টু 0 অথবা হচ্ছে সাইন root over p over ei multiplied by l equals to 0. So delta equals to 0 which is not valid. So সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কনসিডার করতে হবে যে sin root over p ei into l equals to 0. তাহলে আমরা লিখতে পারি যে sin l root over p divided by ei equals to 0। এটাকে আমরা আবার 0টাকে আমরা লিখতে পারি হচ্ছে n পাই হিসেবে, where n equals to 0 1 2
3 integer numbers. So that means যে n পাই হিসেবে লিখতে পারি, সরি শুধু n পাই না sin n পাই হিসেবে লিখতে হবে, উভয় পাশে sin n পাই। পাই এর ভ্যালু n এর ভ্যালু যদি 0 হয় তাহলে sin 0 এর ভ্যালু হচ্ছে 0, n এর ভ্যালু যদি 1 হয় তাহলে sin পাই এর ভ্যালু হচ্ছে 0, n এর ভ্যালু যদি 2 হয় সেক্ষেত্রে 2s পাই সেটার ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, সো এটা স্যাটিসফাই করতেছে। এখান থেকে আমরা or implies that L root over P divided by EI equals to n পাই। সো এটাকে রিঅ্যারেঞ্জ করে যদি আমরা লিখি তাহলে সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে p equals to n square e I pi square divided by l square. So this will be the final equation. P equals to n square e I pi square divided by l square. So this is the critical load. এই ভ্যালুগুলো করে আমরা যদি ক্রিটিক্যাল লোড বের করি, ক্রিটিক্যাল লোডের ভ্যালু বের করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই লোডে কলামটা কোনো ধরনের বাকলিং দেখাবে না, এটা স্ট্রেট অবস্থাতেই থাকবে। ঠিক আছে, তো এই ইকুয়েশনটাকে আবার হচ্ছে একটা অ্যানাদার ফর্মে লেখা যায়। ঠিক আছে, সেটা হচ্ছে যে মানে লিখতে পারি যে ক্যাপিটাল এন স্কোয়ারটাকে অনেক সময় হচ্ছে ক্যাপিটাল এন হিসেবেও লেখা যায়। ঠিক আছে, আবার হচ্ছে এই এনটাকে অমিট করে দিয়ে আমরা নিচে যে এল স্কোয়ারটাকে আছে সেটাকে এল ই হিসেবে, এই এল স্কোয়ার ডিভাইডেড বাই এন যেটা, ঠিক আছে, সেটাকে আমরা হচ্ছে এল ই হিসেবে দিতে পারি। দ্যাট মিনস এল ই ইকুয়ালস টু এল স্কোয়ার ডিভাইডেড বাই এন। ঠিক আছে, তো এল স্কোয়ার ডিভাইডেড বাই এন এই টার্মটা, এই এল ই যে টার্মটা, এটাকে বলা হয় ইফেক্টিভ লেংথ অফ দ্য কলাম। ইফেক্টিভ লেংথ অফ দ্য কলাম এল ই। এই এল ই এর ভ্যালুটা আসলে ডিপেন্ড করে আমার হচ্ছে যে কলামের কি ধরনের সাপোর্ট কলামের মধ্যে আছে। ইট ক্যান বি লাইক simply support, it can be like the not the simply support, column cannot be simply supported, like this দুই পাশে হচ্ছে হিং অবস্থায় থাকতে পারে, আবার হচ্ছে কোন এক পাশে ফ্রি অবস্থায় থাকতে পারে, এক পাশে ফিক্সড অবস্থায় থাকতে পারে, দুই পাশে ফিক্সড অবস্থায় থাকতে পারে। তো এরকম বিভিন্ন ধরনের সাপোর্ট আছে, সেই সাপোর্টের উপর ভ্যালু করে এই এন এর ভ্যালুটা, এল ই এর ভ্যালুটা চেঞ্জ হয়। বেসিক্যালি সাপোর্টের উপর বেস করে এন এর ভ্যালুটা চেঞ্জ হয়, এন এর ভ্যালু চেঞ্জ হওয়ার মানে হচ্ছে এল ই এর ভ্যালুটা চেঞ্জ হওয়া। ঠিক আছে, আর যখন হচ্ছে স্মল এন এর ভ্যালু যদি 1 হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হিং সাপোর্ট, হিং এন্ড সাপোর্ট, দুই পাশে হচ্ছে পিন সাপোর্ট যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে যে ইকুয়েশন আসে সেটা হচ্ছে p ইকুয়ালস টু ei পাই স্কয়ার ডিভাইডেড বাই l স্কয়ার, কারণ সেক্ষেত্রে n স্কয়ারের ভ্যালুটা হয়ে যায় 1। ওকে, এখন যদি হচ্ছে আমরা সাপোর্ট গুলো দেখি যে বিভিন্ন সাপোর্টের জন্য কিভাবে আমরা হচ্ছে এল ইফেক্টিভ লেংথ এল ই টা আমরা কনসিডার করব। ইফেক্টিভ লেংথ হচ্ছে এল ই ইকুয়ালস টু, যদি হচ্ছে দুই পাশে পিন সাপোর্ট থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো হচ্ছে এল ই ইকুয়ালস টু এল, মানে ইফেক্টিভ লেংথ অফ দ্য কলাম এবং হচ্ছে অ্যাকচুয়াল লেংথ অফ দ্য কলাম দুইটাই হচ্ছে সমান। আর যদি হচ্ছে দুই পাশে ফিক্সড সাপোর্ট থাকে, এরকম দুই পাশে যদি ফিক্সড সাপোর্ট থাকে তাহলে সেক্ষেত্রে ইফেক্টিভ লেংথটা হচ্ছে অ্যাকচুয়াল লেংথের হাফ। দ্যাট মিনস হচ্ছে এখান থেকে কিছু অংশ, এখান থেকে কিছু অংশ বাদ দিয়ে এই অংশটুকু হচ্ছে ইফেক্টিভ লেংথ। ঠিক আছে, এই অংশটুকুকে বলা হয় কলামের ইফেক্টিভ লেংথ। আর এই অংশটুকু এবং এই অংশটুকু মিলে হচ্ছে দেখা যায় যে 0.25L, 0.25L, আর এটা হচ্ছে 0.5L, 0.5L। সিমিলারলি যদি হচ্ছে এক সাইডে পিন সাপোর্ট থাকে এবং এক সাইডে ফিক্সড সাপোর্ট থাকে, পিন সাপোর্ট এবং ফিক্সড সাপোর্ট থাকে, তাহলে সেক্ষেত্রে 0.7L। আর যদি হচ্ছে এক সাইডে ফ্রি অবস্থায় থাকে, এক সাইডে ফিক্সড অবস্থায় থাকে, তাহলে 2L হিসেবে কাজ করে। কলামের লেংথ, টোটাল লেংথ হচ্ছে ডাবল হয়ে যাবে। আর যদি হচ্ছে একপাশে রোলার সাপোর্ট থাকে এবং একপাশে ফিক্সড সাপোর্ট থাকে সেক্ষেত্রে ইফেক্টিভ লেংথটা হচ্ছে এল এর সমান। দ্যাট মিনস হচ্ছে যে বোথ সাইডে যদি হিং অবস্থায় থাকে সেক্ষেত্রেও ইফেক্টিভ লেংথ হচ্ছে এল, আর যদি এক সাইডে হচ্ছে রোলার এবং এক সাইডে ফিক্সড থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে ইফেক্টিভ লেংথ এল। আর অন্যগুলোর ক্ষেত্রে হচ্ছে দুই পাশে ফিক্সড হলে 0.5। এভাবে এই জিনিসটা অ্যাকচুয়ালি তোমাদেরকে মনে রাখতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি ইফেক্টিভ লেংথের ভ্যালুটা জানি তাহলে ইকুয়েশন আমাদের যেটা আছে সেই p ইকুয়ালস টু ই আই পাই স্কোয়ার ডিভাইড বাই এল ই স্কোয়ার, এই ইকুয়েশনটা আমরা ইউজ করে কলমের যে ক্রিটিক্যাল লোড, সেই ক্রিটিক্যাল লোডের ভ্যালুটা বের করতে পারি।
আর ক্রিটিক্যাল লোডের ইকুয়েশন যেটা কথা বললাম সেটা। আর এখন হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে মোমেন্ট অফ ইনারশিয়া যেটা I সেটাকে আমরা আবার লিখতে পারি হচ্ছে I ইকুয়ালস টু AR স্কয়ার। ঠিক আছে? AR স্কয়ার এক্ষেত্রে R হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন আর A হচ্ছে এরিয়া অফ দ্য ক্রস সেকশন অফ দ্য বিম অর কলাম। ওকে? সেক্ষেত্রে যদি আমরা ক্রিটিক্যাল স্ট্রেস ইন দ্য কলাম বের করতে চাই তাহলে P ডিভাইডেড বাই A, দিস ইজ দ্য ক্রিটিক্যাল লোড P। এই P লোড ডিভাইডেড বাই এরিয়া যদি আমরা করি তাহলে এরিয়ার ভ্যালুটা হচ্ছে বসাতে হবে আমাদেরকে I ডিভাইডেড বাই R স্কয়ার বসাই দিই। তাহলে সেক্ষেত্রে আমাদের P বাই A ইকুয়ালস টু E পাই স্কয়ার LE ডিভাইডেড বাই R হোল স্কয়ার এই ইকুয়েশনটা আসবে। এটা জাস্ট সিম্পল একটা ডেরিভেশন। আরেকটা মোর ইম্পোর্টেন্ট জিনিস আমাদের মনে রাখতে হবে অয়েলার ফর্মুলার ক্ষেত্রে, যে অয়েলার ফর্মুলা তখনই ভ্যালিড হবে যখন হচ্ছে এই ইফেক্টিভ লেংথ ডিভাইডেড বাই R, এটাকে এই রেশিওটাকে বলা হচ্ছে সিলিন্ডারনেস রেশিও। ঠিক আছে? LE ডিভাইডেড বাই R এটাকে সিলিন্ডারনেস রেশিও বলা যায়, যে একটা কলাম কতটুকু সিলিন্ডার, কতটুকু চিকন, কতটুকু হচ্ছে বাকলিং হওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে? সেটা আইডেন্টিফাই করা যায় LE ডিভাইডেড বাই R এর মাধ্যমে। এবং এই অয়েলার ফর্মুলা হচ্ছে ভ্যালিড ফর LE ডিভাইডেড বাই R গ্রেটার দ্যান 100। যদি এর ভ্যালু লেস দ্যান 100 হয় তাহলে সেক্ষেত্রে অয়েলার ফর্মুলা ভ্যালিড হবে না, সেক্ষেত্রে আমাদেরকে অন্য ফর্মুলা ইউজ করতে হবে। ঠিক আছে? সেকেন্ড ফর্মুলা কিংবা আদার দেয়ার আর সাম আদার ফর্মুলাস বাট হুইচ আর নট ইন ইউর সিলেবাস। সো আমরা শুধুমাত্র অয়েলার ফর্মুলা নিয়েই কনসেন্ট্রেট করব। ঠিক আছে? এখন আমরা একটা প্রবলেম দেখব, তার আগে কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো। ওকে, ধরে নিলাম কোশ্চেন নাই, যেহেতু সবাই সাইলেন্ট। তো এখানে একটা প্রবলেম আছে, প্রবলেম 1102 সিঙ্গারের বইয়ের। এ 50 মিলিমিটার বাই 100 মিলিমিটার টিম্বারের ক্রস সেকশন দেওয়া আছে। ঠিক আছে? দ্যাট মিনস এক্ষেত্রে এরিয়া ইকুয়ালস টু 50 মাল্টিপ্লাইড বাই 100, 5000 মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে? উইথ ফিক্সড এন্ড, যদি ফিক্সড এন্ড হয় তাহলে আমরা লিখতে পারি এল ই ইকুয়ালস টু কত, 0.5 এল। ঠিক আছে? কলমের যে টোটাল লেংথ আমাদেরকে বের করতে বলছে এল, এল ইকুয়ালস টু হোয়াট, মিনিমাম লেংথ এট বের করতে বলছে, অ্যাট হুইচ অয়েলার্স ফর্মুলা ক্যান বি ইউজ। দ্যাট মিনস আমাদেরকে অয়েলার ফর্মুলা ইউজ করতে হবে। এখানে ই দেওয়া আছে, ই এর ভ্যালু দেওয়া আছে 10 গিগা প্যাসকেল। proportional limit, that means P divided by A, এটা স্ট্রেস এই কলামটা কতটুকু ম্যাক্সিমাম স্ট্রেস সাপোর্ট করতে পারে সেটা দেওয়া আছে, সিগমা ইকুয়ালস টু P ওভার A ইকুয়ালস টু 30 মেগাপ্যাসকেল দেওয়া আছে। So 30 megapascal, and what critical load can be carried with a factor of safety of 2? That's the second part of the problem. So second part আমরা পরে যাচ্ছি, যে factor of safety 2 যদি হয় তাহলে length of the column যদি 2.5 হয় তাহলে সেক্ষেত্রে critical load এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে, সেকেন্ড পোর্শন অফ দ্য প্রবলেম। ফার্স্ট পোর্শনে আমাদের বের করতে হবে যে মিনিমাম লেংথ at which Euler formula can be used, that means L এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের যে ইকুয়েশন সেটা আমরা জানি, যে হচ্ছে অয়েলার ফর্মুলা থেকে আমরা যে ইকুয়েশনটা জানি সেটা হচ্ছে প্রপোর্শনাল লিমিটের জন্য P ডিভাইডেড বাই A ইকুয়ালস টু E পাই স্কয়ার ডিভাইডেড বাই E পাই স্কয়ার ডিভাইডেড বাই LE ডিভাইডেড বাই R স্কয়ার। ঠিক আছে? তো এই ইকুয়েশনটা আমরা জানি হচ্ছে অয়েলার ফর্মুলা থেকে, যেটা ডেরিভেশন একটু আগে আমি দেখালাম। ঠিক আছে? এই ইকুয়েশন থেকে এখন আমাদের আননোন ভ্যালুগুলো কি কি আছে, আমরা রেডিয়াস অফ জাইরেশন আর আমাদের এখনো জানা নাই, ই এর ভ্যালু আমাদের জানা আছে, পাই স্কয়ার জানি, পি বাই এ এটাতে হচ্ছে সিগমা, তো সিগমার ভ্যালু আমরা জানি। ঠিক আছে? সিগমার ভ্যালু আমাদের দেওয়া আছে 30 মেগাপ্যাসকেল। আর হচ্ছে এলই বাই আর, এলই এর ভ্যালু আমরা জানি বাট আর এর ভ্যালুটা আমরা জানি না। তাহলে আর এর ভ্যালুটা আমি কিভাবে বের করব? ঠিক আছে? আর এর ভ্যালুটাই বেসিক্যালি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, কারণ আর এর মধ্যে হচ্ছে এল আমাদের যে সরি এল এর ক্ষেত্রে আমরা জানি যে 0.5 এল এর ভ্যালু, তাহলে এল আমাদের বের করতে হবে। তাহলে আর এর ভ্যালুটা বের করার জন্য আমাদের জানতে হবে কি জানতে হবে, যে আর ইকুয়ালস টু আমরা জানি রুট ওভার রুট ওভার আই ডিভাইডেড বাই এ, অর্থাৎ এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি যে আই ইকুয়ালস টু এ আর স্কোয়ার। ঠিক আছে? এ আর স্কোয়ার এভাবে লেখা যায়। তো রেডিয়াস অফ জাইরেশন এখান থেকে বের করতে পারবো। তাহলে আই এর ভ্যালুটা আমরা কিভাবে বের করব? আই ইকুয়ালস টু 1/12 বি এইচ কিউব। ঠিক আছে? আর এরিয়া তো আমরা অলরেডি জানি, এরিয়া এখানে আমরা বের করেছি। তাহলে 1/12 বি এইচ কিউব যদি হয়, এক্ষেত্রে বি কোনটা এইচ কোনটা সেটা আমরা জানি না। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আই এর ভ্যালুটা আমরা কিভাবে বের করব? বি কোনটা এইচ কোনটা সেটা কিন্তু এখানে বলা নাই, এখানে শুধু বলা আছে 50/100। তাহলে সেক্ষেত্রে আমাদের দুইটা ক্ষেত্রে আমাদেরকে
এই আই এর ভ্যালু বের করতে হবে। একবার আমরা কনসিডার করব 50 মিলিমিটারকে বি হিসেবে কনসিডার করব, একবার 100 মিলিমিটারকে বি হিসেবে কনসিডার করব। সেক্ষেত্রে আই এর দুইটা ভ্যালু পাবো। একটা ভ্যালু আসবে হচ্ছে 104166.67, আর একটা ভ্যালু আসবে 4166.67, দুইটা ভ্যালু আসবে। তো এখানকার মধ্যে মিনিমাম যে ভ্যালুটা আই এর ভ্যালু, আই মিনিমাম যেটা আসবে সেই মিনিমামটাকে আমাদেরকে কনসিডার করতে হবে, ঠিক আছে? তো মোমেন্ট অফ ইনার্শিয়া যদি স্মলার হয়, কলামের বাকলিং হওয়ার পসিবিলিটি বেশি থাকে, যার কারণে আমাদেরকে মিনিমাম আই এর ভ্যালুটাকে কনসিডার করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা মিনিমাম আই এর ভ্যালু যেটা আছে যে 104166.67 মিলিমিটার কিউব, মিলিমিটার টু দি পাওয়ার 4, এই ভ্যালুটাকে আমরা কনসিডার করব। তাহলে আই এর ভ্যালু আমরা জানলাম, এ এর ভ্যালু আমরা জানলাম মিলিমিটার স্কয়ারে 5000 মিলিমিটার স্কয়ার, তাহলে আর এর ভ্যালু আমরা বের করতে পারতেছি। তাহলে এই ইকুয়েশনে অনলি আননোন আমাদের যেটা থাকতেছে সেটা হচ্ছে এল। তাহলে এল ইকুয়ালস টু ফাইনালি যেটা আমরা পাবো 1.66 মিটার। দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য প্রবলেম। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? স্যার এখানে স্যার কলামের যে তিনটা স্যার ভাগ দেখালেন না স্যার, মানে তিন ধরনের কলাম হতে পারে। হ্যাঁ, তা এই ক্ষেত্রে যদি স্যার তিন ধরনের কলামের মধ্যে যে কোনো একটা বা মানে বোঝা যাবে স্যার বি বা এইচ এর মান তিনটা কলামের মান, মানে তিনটার মধ্যে যদি একটার নাম দেওয়া থাকে। এখানে তো স্যার কিছু দেওয়া নাই যে ওই তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, ওটা খুবই জেনারেল সেন্সে, ঠিক আছে? মানে ওটার সাথে স্যার বি আর এইচ এর মান কি মানে কেমন করে বুঝবো এখানে? এটা এখানে তো স্যার কোনটা দুইটা বি আর আলাদা আলাদা কোনটা করে। এইচ, মানে হ্যাঁ, তাই জন্য তো স্যার সেকশনের মধ্যে কোনটা বি কোনটা এইচ সেটা তুমি বুঝতে পারবে না এই প্রবলেম থেকে, মানে তাই না? সব ক্ষেত্রে কি স্যার এইভাবে করতে হবে, মানে এই হ্যাঁ, প্রবলেম দেওয়া থাকলে হ্যাঁ, সেক্ষেত্রে তোমাকে দুইটা আই দুইটা এর আই এর ভ্যালু মান বের বের করতে করতে হবে? হবে, তার মধ্যে মিনিমাম যেটা সেটা তোমাকে কনসিডার করতে হবে। মানে কোনো ক্ষেত্রে কি বি আর এইচ এর মান দেওয়া থাকতে পারে এরকম কোনো প্রশ্ন, মানে কেমন করে আসতে পারে স্যার এটা? এটার ক্ষেত্রে তোমার যেখানে এখানে বলা আছে যে তোমার 50 মিলিমিটার টিম্বার বলা আছে, অনেক সময় আবার বলা থাকতে পারে W250 লেটস সে, এরকম বলে দেওয়া ডাব্লিউ শেপ বলে দেওয়া থাকতে পারে। ডাব্লিউ শেপ বলতে আমরা কি বুঝি? যে আমরা বুঝি যে একটা আই সেকশনের বিম। সেক্ষেত্রে তোমাকে আর কষ্ট করে ক্যালকুলেশন করতে হবে না, ঠিক আছে? এটা হচ্ছে স্পেসিফাইড, তোমাদের টেবিল দেওয়া থাকবে, সেই টেবিলের মধ্যে আই এক্স, এই এক্সিসের বরাবর আই এবং এই এক্সিস বরাবর আই, দুইটার ভ্যালু তোমাদের চার্টের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে মিনিমাম যেটা হবে সেটা তোমাকে ইউজ করতে হবে। যে কোনো ক্রস সেকশন তোমার দেওয়া থাক না কেন, সেই ক্রস সেকশনের ক্ষেত্রে মিনিমাম যে ভ্যালুটা আসবে আই এর, সেটাকে তোমাকে ইউটিলাইজ করতে হবে। আমি কি বুঝাইতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? কারণ আমি একটা জিনিস তোমাদেরকে বলি, কারণটা হচ্ছে যে আমাদের যে টিম্বার বিমটা আছে সেটাকে যদি আমরা ক্রস সেকশনটা যদি আমরা ড্র করি, লেটস সে এটা হচ্ছে আমাদের ক্রস সেকশন, ঠিক আছে? তাহলে এই এক্সিসের সাপেক্ষে বেন্ড হওয়ার পসিবিলিটি বেশি নাকি হচ্ছে এই এক্সিসের সাপেক্ষে বেন্ড হওয়ার পসিবিলিটি বেশি? এটা এক্স, এটা যদি ওয়াই ধরি, আমরা যদি একটা স্টিল স্কেলের কথা চিন্তা করি, স্টিল যে রুলারগুলো আছে সেই রুলারটা কোন দিক বরাবর তুমি সহজেই বেন্ড করতে পারবা? চ্যাপ্টার ডিরেকশনটা বরাবর না, যেদিকে হচ্ছে ডাইমেনশন বেশি, অর্থাৎ উইথটা বেশি, উইথের ডিরেকশন বরাবর। আমি কি বুঝাইতে পারতেছি? তোমরা একটু রেসপন্স করো। কি কথা বলবা না নাকি? ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য প্রবলেমে চলে যাই। জি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। তো হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য প্রবলেমে আমরা যেটা যাই, যেটা বলা আছে যে যদি হচ্ছে এল এর ভ্যালু হচ্ছে 2.5 হয়, 2.5 মিটার হয়, আর হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি, এফ এস দিয়েও বোঝানো হয়, অনেক সময় এন দিয়েও বোঝানো হয়, ফ্যাক্টর অফ সেফটি 2। তাহলে সেক্ষেত্রে আমাদের এল ই এর ভ্যালু আমরা পাবো হচ্ছে 2.5 ডিভাইডেড বাই 2, যেহেতু 0.5 এল, 1.25 হচ্ছে মিটার হচ্ছে আমার এল ই এর ভ্যালু আসবে। ফ্যাক্টর অফ সেফটি 2 যদি থাকে তাহলে আমাদের যে ইকুয়েশন অনুযায়ী আমাদের পি ডিভাইডেড বাই এ প্রপোর্শনাল লিমিট ইকুয়ালস টু ই পাই স্কয়ার ডিভাইডেড বাই এল ই ওভার আর,
স্কয়ার। এক্ষেত্রে আমরা LE এর ভ্যালু জানি, R এর ভ্যালু আমরা অলরেডি আগের প্রবলেমে বের করেছি। E এর ভ্যালু জানি। আর এক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটির কথা যেটা বলা আছে সেটা হচ্ছে যে ক্রিটিক্যাল লোডের ভ্যালু আমাদের সেন্ট্রাল লোডের ভ্যালু বের করতে বলছে। দ্যাট মিনস P এর ভ্যালু বের করতে বলছে। আর যেহেতু ফ্যাক্টর অফ সেফটি 2 আছে তাহলে অবশ্যই এখানে 2 মাল্টিপ্লাই করে দিতে হবে ফ্যাক্টর অফ সেফটি প্রপোর্শনাল লিমিটের সাথে। ঠিক আছে? যেহেতু আমরা জানি যে ফ্যাক্টর অফ সেফটি অ্যাকচুয়ালি যদি আমরা এই প্রপোর্শনাল লিমিটটাকে বাড়ায় দেয়। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের যে যখন আমরা হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়ালকে লোডিং করি, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম যদি আমরা দেখি যে সাধারণত এই ফেইলিউর হচ্ছে এই পয়েন্টে গিয়ে ইল পয়েন্টে গিয়ে ফেইলিউর হয়। সেক্ষেত্রে এটা যদি প্রপোর্শনাল লিমিট হিসেবে কনসিডার করা হয়, এর থেকে কম লিমিটেই আমাদেরকে আ ম্যাটেরিয়াল যখন আমরা ডিজাইন করব কোনো স্ট্রাকচার সেক্ষেত্রে যত কমে রাখা যায় এটাই হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি। ঠিক আছে? তাহলে এই ফ্যাক্টর অফ সেফটি ধরে যদি আমরা ডিজাইন করি তাহলে সেক্ষেত্রে এল এর আর এর ভ্যালু কিংবা হচ্ছে ই এর ভ্যালু যেটা থাকবে সেটা আমরা হচ্ছে ইউটিলাইজ করতে পারবো। মানে সেটা লার্জার হবে এবং সেক্ষেত্রে মোর স্ট্রঙ্গার আমরা হচ্ছে সাপোর্ট পাবো। তাহলে সেক্ষেত্রে এখানে যদি আমরা টি গুণ করে দিই তাহলে যে ক্রিটিক্যাল লোড পি যেটা আসবে পি এর ভ্যালু পাবো আমরা হচ্ছে 32.84 কিলো নিউটন। ঠিক আছে? 32.84 কিলো নিউটন হচ্ছে আমাদের সেন্ট্রাল লোড আমরা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে? এটাই হচ্ছে এই সেকেন্ড পার্ট অফ দ্য প্রবলেম। ওকে, এখানে কারো কোনো কোশ্চেন আছে? রাইট, সেকেন্ড আরেকটা প্রবলেম আমরা দেখব। সেটা হচ্ছে যে 1108 এক্ষেত্রে আমাদের বিমের ক্ষেত্রে আমরা একটা প্রবলেম দেখেছিলাম যে ইকোনমিক সেকশন। ঠিক আছে? এক্ষেত্রেও অনেকটা ইকোনমিক সেকশন অফ দ্য কলামের ক্ষেত্রে আমরা কিভাবে ইকোনমিক সেকশন চুজ করব সেটার একটা প্রবলেম এটা। এক্ষেত্রে বলা আছে সিলেক্ট দ্য লাইটেস্ট ডাব্লিউ শেপ বিম আমাদেরকে সিলেক্ট করতে হবে that will act as a column of 8 meter long with hinged end. That means 8 meter long এবং hinged end. তাহলে L বলা আছে হচ্ছে 8 মিটার। আর যেহেতু hinged end সেক্ষেত্রে L equals to 8 মিটার। সেম থাকবে, এটা কোনো চেঞ্জ আসবে না। সাপোর্ট অ্যান্ড এক্সিয়াল লোড অফ 270 কিলো নিউটন। পি এর ভ্যালু হচ্ছে 270 কিলো নিউটন। Factor of safety Fs equals to 2. Assume that the proportional limit is 200 megapascal. অর্থাৎ P by A proportional limit যেটা সেটা হচ্ছে 200 megapascal আর E এর ভ্যালু দেওয়া আছে 200 gigapascal. ওকে, এই ভ্যালুগুলো আমাদের দেওয়া আছে। আমাদেরকে ডাব্লিউ শেপ বিম একটা সিলেক্ট করতে হবে যে বিমটা হবে লাইটেস্ট। ওকে, সো টু ফাইন্ড আউট দ্য লাইটেস্ট বিম আমাদের যেটা বের করতে হবে যে এই প্রবলেমের জন্য আমাদেরকে হচ্ছে আই এর দুইটা একটা ক্রাইটেরিয়া ডেভেলপ করতে হবে। যেহেতু আমাদেরকে আলটিমেটলি ওই B2 থেকে B4 যে চার্টগুলো আছে সেই চার্টগুলো থেকে ডাব্লিউ সেকশন সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা কোন বেসিসে সিলেক্ট করব? দুইটা বেসিস হতে পারে। একটা হচ্ছে এক নম্বর বেসিস হতে পারে যে আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া এবং হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন, এই দুইটার রেসপেক্ট আমরা বের করতে পারি। আর একটা হচ্ছে এরিয়া প্রপোর্শনাল লিমিটের উপর বেস করে করতে পারি, যে ক্ষেত্রে হচ্ছে এরিয়া এবং রেডিয়াস অফ জাইরেশনের উপর বেস করে আমাদেরকে বের করতে হবে। তো কিভাবে করতে হবে তার জন্য আমরা হচ্ছে প্রথমেই আমাদেরকে হচ্ছে ওয়েলার ফর্মুলা যেটা সেখানে P ইকুয়ালস টু EI পাই স্কয়ার ডিভাইডেড বাই L স্কয়ার। এক্ষেত্রে L ইজ ইকুয়ালস টু L, সো there is no change, so L স্কয়ার ডাইরেক্ট আসবে। তাহলে এখান থেকে আমরা হচ্ছে I এর ভ্যালুটা বের করে নিতে পারি। I ইকুয়ালস টু আমাদের সবগুলো ভ্যালুই জানা আছে, P জানা আছে, L জানা আছে, E জানা আছে, পাই স্কয়ার জানা আছে। সো I এর ভ্যালু আমরা খুব ইজিলি এখান থেকে বের করে নিতে পারি, যেটা হবে 21.89 21.89 into 10 to the power 6 মিলিমিটার টু দি পাওয়ার 4। ঠিক আছে? এটা হচ্ছে আই এর ভ্যালু আসবে। তো সেক্ষেত্রে আমাদের যে সরি আই এর ভ্যালু একটা পেলাম এখান থেকে। আমরা এখন যদি স্লেন্ডারনেস রেশিওটা ইউজ করি LE ডিভাইডেড বাই R, যেহেতু হচ্ছে অয়েলার ফর্মুলার ক্ষেত্রে স্লেন্ডারনেস রেশিও যেটা সেটা হচ্ছে শুড বি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 100। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে R শুড বি লেস দ্যান অর ইকুয়ালস টু 8000, যেহেতু 8 মিটার আছে 8000 ডিভাইডেড বাই 100, ঠিক আছে, ইকুয়ালস টু 80।
That means less than or equals to 80. So one of the criteria হচ্ছে R should be less than or equals to 80 and I should be greater than or equals to 21.89 into 10 to the power 6 millimeter to the power 4. So these are the two criteria we need to use to find out the W shape from the chart given for various properties of the W shape. তো W shape এর ক্ষেত্রে আমাদের যে চার্টে আমরা যদি যাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে চার্ট থেকে ফাইন্ড আউট করতে হবে যে R এর ভ্যালু শুড বি লেস দ্যান অর ইকুয়ালস টু 80, I এর ভ্যালু শুড বি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 21.89, কারণ ওখানে 10 টু দি পাওয়ার 6 সবগুলোর জন্য সেম, যে জন্য 10 টু দি পাওয়ার 6 টা বাদ দেওয়া হয়। বাদ দেওয়া হয় মানে এটা আগেই ডিফাইন করে দেওয়া থাকে যে 10 টু দি পাওয়ার 6 গুণ করতে হবে ওখানকার যে চার্ট থেকে আমরা যে ভ্যালুগুলো পাবো। সেক্ষেত্রে 21.89 এর চেয়ে গ্রেটার হতে হবে I এর ভ্যালু, আর R এর ভ্যালু হতে হবে লেস দ্যান 80। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য চার্ট, B2 চার্ট। B2 থেকে B4 পর্যন্ত যে চার্টগুলো আছে W শেপের জন্য, এক্ষেত্রে এক্সিস বরাবর, এক্সিস ওয়াই বরাবর। তো আমরা I এর ভ্যালুগুলো যদি কনসিডার করে দেখি যে এক্সিস বরাবর যে I এর ভ্যালু 300 আর এটা হচ্ছে 98.8। সো কোনটা বেশি? এক্সিস বরাবর বেশি, সেক্ষেত্রে এটাকে আমরা কনসিডার করব না। দ্যাট মিনস এক্সিস গুলোকে আমরা কনসিডার করব না, এই তিনটা ভ্যালুকে আমরা কনসিডার করব না। আমরা শুধু ওয়াই এক্সিস বরাবর যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমরা কনসিডার করব। তাহলে সেক্ষেত্রে আমরা যদি নিচ থেকে শুরু করি তাহলে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া কি ছিল? আর শুড বি কত? লেস দ্যান অর ইকুয়ালস টু 80। তো সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে সবগুলাই হচ্ছে, এখানে যা আছে সবগুলাই হচ্ছে লেস দ্যান অর ইকুয়ালস টু 80। ঠিক আছে, 80 মিলিমিটারের চেয়ে লেস আছে। বাট আই এর ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, আই শুড বি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু কত ছিল? 21.89। তাহলে আই যদি 21.89 এর চেয়ে বেশি কোথায় আছে? 25.4 এইটাতে একটা আছে। ঠিক আছে, 25.4 এর জন্য আমরা এখানে কত পাচ্ছি? আমাদের যে সেকশনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 200 মাল্টিপ্লাইড বাই 71। সো এই 71 একটা সেকশন আমরা ইয়ে করে রাখবো, আর W200 মাল্টিপ্লাইড বাই 71 এটা একটা সেকশন আমরা পাইলাম। তো আবার উপরের দিকে উঠে দেখি যে আমরা কোথায়, এখানে আরেকটা আছে 22.2। ঠিক আছে, যে 21 এর চেয়ে বেশি, আর আর এর ক্ষেত্রে অবশ্যই 80 এর চেয়ে কম আছে 51। তাহলে 22.2 এর জন্য আমরা হচ্ছে সেকশন যেটা পাবো সেটা হচ্ছে কত আসবে? 67 250, W250 মাল্টিপ্লাইড বাই 67। এইভাবে আবার উপরের দিকে উঠবো, এর পরের পেজে আমরা চলে যাব। পরের পেজে গিয়েও আমরা চেক করে দেখবো যে কয়টা বিম আমরা পাই, যে কয়টা ক্রস সেকশন আমরা পাই, সবগুলো ক্রস সেকশন আমরা হচ্ছে এভাবে নোট করব। ঠিক আছে, যে W200 into 71, 67, 374 পাবো, 360, 79, এভাবে প্রতিটা সেকশনের জন্য আমরা হচ্ছে এই ভ্যালুগুলো পাবো। সবগুলোর ক্ষেত্রে দেখো আই এর ভ্যালু হচ্ছে গ্রেটার দ্যান 21.89 আর আর এর ভ্যালু হচ্ছে লেস দ্যান 80। সো দিস আর দ্য ক্রাইটেরিয়া, আমাদের ক্রাইটেরিয়া সবগুলোই ফুলফিল করছে। বাট এটার মধ্যে তাহলে লাইটেস্ট কোনটা হবে? যেটার ক্ষেত্রে এই সেকেন্ড টার্ম যেটা আছে, যেটা মিনিমাম থাকবে সেটাই হচ্ছে আমাদের লাইটেস্ট বিম। তাহলে সেক্ষেত্রে আমরা লাইটেস্ট বিম যেটা পাবো সেটা হচ্ছে 250 মাল্টিপ্লাইড বাই 67 বেসড অন মোমেন্ট অফ ইনার্শিয়া। আমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার কনসিডারেশনে গেলে এই 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 বিমটা আমরা লাইটেস্ট বিম হিসেবে কনসিডার করতে পারি। এখন যদি আমরা প্রপোর্শনাল লিমিটের উপর বেস করে ডিজাইন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা ডিফারেন্ট বিম হয়তো বা পাবো। বাট দুইটার মধ্যে আমাদেরকে আবার কম্পেয়ার করতে হবে যে মোমেন্ট অফ ইনার্শিয়ার রেসপেক্টে যখন আমরা বের করব তখন হচ্ছে কোনটা বিম পাচ্ছি, আমাদের কোন বিমটা আমরা সিলেক্ট করতেছি, আবার হচ্ছে প্রপোর্শনাল লিমিটের ক্ষেত্রে আমরা কোন বিমটা সিলেক্ট করতেছি। ঠিক আছে, এই দুইটার মধ্যে আবার কম্পেয়ার করে দেখতে হবে লাইটেস্ট কোনটা, সেটাকে আমাদেরকে কনসিডার করতে হবে। সো মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে মোমেন্ট অফ ইনার্শিয়ার রেসপেক্টে ক্যালকুলেশন করলে যে বিমটা পাওয়া যায় সেটাই লাইটেস্ট বিম হিসেবে অ্যাপিয়ার করে। বাট অনেক সময় প্রবলেমে তোমাদেরকে বলে দেওয়া থাকবে যে দুইটার প্রপোর্শনাল লিমিটের রেসপেক্টেও বের করতে হবে এবং হচ্ছে আই এর রেসপেক্টেও বের করতে হবে। সেক্ষেত্রে তোমাদেরকে দুইটাই করে দেখাতে হবে যে কোনটা স্যাটিসফাই করতেছে। ঠিক আছে, তো প্রপোর্শনাল লিমিটের ক্ষেত্রে যদি আমরা বের করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা জানি সিগমা ইকুয়ালস টু, যেহেতু ফ্যাক্টর অফ সেফটি 2 দেওয়া আছে, ঠিক আছে, তাহলে সিগমা ইকুয়ালস টু, সিগমা শুড বি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু এন পি ডিভাইডেড বাই এ। এন হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি, অর্থাৎ এফ এস, এন না দিয়ে আমরা এফ এস হিসেবে কনসিডার করতে পারি।
এফ এস হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি, পি ওভার এ। আমরা জানি যে ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে 2 মাল্টিপ্লাইড বাই পি ডিভাইডেড বাই এরিয়া এ। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আমরা যদি এরিয়া বের করতে যাই, এরিয়া শুড বি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 2p ডিভাইডেড বাই সিগমা। সিগমার ভ্যালু আমাদের দেওয়া আছে, প্রপোর্শনাল লিমিট 200, পি এর ভ্যালু দেওয়া আছে 270। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ শুড বি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 2.7 into 10 to the power minus 3 মিটার স্কোয়ার। এটাকে আমরা মিলিমিটার স্কোয়ারে লিখতে পারি 2700 মিলিমিটার স্কোয়ার। সো এ শুড বি এই প্রপোর্শনাল লিমিটের উপর বেস করে যখন আমরা ডিজাইন করব তখন হচ্ছে আমাদের কনসিডার করতে হবে যে এরিয়া শুড বি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু দিস ভ্যালু 2700 and r শুড অলসো বি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 80 মিলিমিটার। এটা হচ্ছে বিম সিলেকশনের ক্ষেত্রে আমাদের ক্রাইটেরিয়া। আগেরটার ক্ষেত্রে আমাদের কি ছিল যে i শুড বি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু দ্য ভ্যালু উই গেট and r শুড বি লেস দ্যান অর ইকুয়ালস টু 80 মিলিমিটার স্কয়ার। আর প্রপোর্শনাল লিমিটের রেসপেক্টে করতে গেলে তখন হচ্ছে a শুড বি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু দিস ভ্যালু and r শুড বি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 80 মিলিমিটার। ঠিক আছে, এখন যদি আমরা এইটা ইউজ করি, এই প্রপোর্শনাল লিমিটের রেসপেক্টে বের করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এই একইভাবে এই চার্ট ফলো করতে হবে। ঠিক আছে, এই চার্ট ফলো করে আমাদের দেখতে হবে যে where the value of r is greater than or equals to 80 মিলিমিটার। সো এই ক্ষেত্রে এই চার্টে যেটা আমরা দেখতেছি, এই চার্টের কোনোটা যদি r এর ভ্যালুগুলো আমরা দেখি কোনোটাই 80 এর চেয়ে বেশি নাই। তাহলে অবশ্যই নেক্সট পেজে আমাদের চলে যেতে হবে। নেক্সট পেজটা আমি এখানে দেখাইনি, তো নেক্সট পেজে চলে যেতে হবে, সেখানে গিয়ে দেখতে হবে আমাদের r এর ভ্যালু কোথায় 80 এর চেয়ে বেশি আসতেছে। সেটার জন্য মনে করো ফর এক্সাম্পল আমি ধরে নিলাম যে এটা হচ্ছে r এর ভ্যালু 81। ঠিক আছে, তাহলে এইটার জন্য হচ্ছে আমার এরিয়ার ভ্যালু কত আসতেছে, ফার্স্ট ওয়ান দ্য এরিয়ার ভ্যালু আসতেছে 21,300। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ঠিক আছে, দ্য এরিয়ার ভ্যালু হচ্ছে 2700 হচ্ছে বেশি আছে, সো ইটস নট এ প্রবলেম। ঠিক আছে, আমরা ওই বিমটাকে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, তো সিমিলার ওয়েতে ওইভাবে যদি করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখা যায় যে W300 into 202 যে বিমটা আছে এই বিমটার ক্ষেত্রে আর এর ভ্যালু হচ্ছে 80.2 আর এরিয়ার ভ্যালু হচ্ছে 25,800 which is greater than 2700। ঠিক আছে, আর এক্ষেত্রে 80 এটা হচ্ছে গ্রেটার দ্যান 80। সো দুটো ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতেছে, তাহলে সেক্ষেত্রে আমরা এই বিমটাকে সিলেক্ট করতে পারি। বাট এখন আমাদের যেটা করতে হবে যে আমরা আই এর রেসপেক্টে বের করেছি এবং হচ্ছে প্রপোর্শনাল লিমিটের রেসপেক্টেও বের করেছি। দুইটার রেসপেক্টে বের করার পর আমাদেরকে ফাইনাল ডিসিশন নিতে হবে যে দুইটার মধ্যে লাইটেস্ট কোনটা হবে। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে আমরা দেখতেছি 202 কেজি পার মিটার, আর আগেরটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে 67 কেজি পার মিটার। সো হুইচ ওয়ান ইজ দ্য লাইটেস্ট? Definitely 250 into 67 যেটা এটা হচ্ছে lightest, so it will be our chosen beam for this for supporting 270 kilonewton of load and with a length of 8 meter. Okay, so that's it. আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার এই অ্যাপেন্ডিক্সটা পাওয়া যায় না বইতে। এই এটা সিঙ্গারের বই আছে তো স্যার পাই নাই। শেষের দিকে, একবারে শেষের দিকে। তাহলে তোমাকে আমাদের তো পিডিএফ বই স্যার, হচ্ছে এই জন্য মনে হয়। ও পিডিএফ বইয়ের কারণে পাচ্ছ না, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে তোমাদেরকে এটা পাঠিয়ে দিতে হবে আর কি, স্ক্যান করে। ঠিক আছে, আমি স্ক্যান করে দিয়ে দিব তোমাদেরকে। আর আলটিমেটলি তোমাদের তো মানে হলে আসতেই হবে, তাই না, পরীক্ষা দেওয়ার জন্য। সেক্ষেত্রে তখন তো বই হাতে হাতে পাবা, আশা করি প্রবলেম হবে না। তাও দিয়ে দিলে প্র্যাকটিস করতে সুবিধা হবে, তাই তো? জি স্যার। ওকে, আমি স্যার দিয়ে দিলে স্যার ভালো হয় স্যার। জি স্যার, আমি স্ক্যান করে তোমাদের গুগল ক্লাসরুমে উঠাই আপলোড করে দেব। ওকে, সো ফর দ্য নেক্সট ক্লাস উইল টক অ্যাবাউট টরশন। এটাই লাস্ট চ্যাপ্টার, আর একটা ক্লাস লাগবে, বাট এটা তো এখন তোমাদের সেমিস্টার তো শেষ আজকে থেকেই মনে হয়। আর যখন আমরা রিভিউ ক্লাস করব, 3টা রিভিউ ক্লাস থাকবে 3 উইকস, ওই সময় আমরা চেষ্টা করব এই টরশনটাও ক্লিয়ার করার জন্য। একটা ক্লাস লাগবে আর কি। ঠিক আছে, ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার। নাই? আচ্ছা, ঠিক আছে স্যার তাহলে। এই ক্লাসটা স্যার আমরা ইউনিভার্সিটি গিয়ে করব।
হ্যাঁ, টর্শনটা হচ্ছে ইউনিভার্সিটিতে এসে করবা। জি ঠিক স্যার। আছে, তাহলে ভালো থেকো। জি স্যার, আপনিও ভালো থাকেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।